MBBS in abroad নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। নজরুল ইসলাম স্যার, আপনাকে নমস্কার। যেই প্রসঙ্গে যাব, একটার পর একটা মামলা, এই যে নবান্ন অভিযান হলো, সেই নবান্ন অভিযান ঘিরে কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়েছে এবং যে হিংসা হয়েছে সেই রিপোর্টই জমা পড়েছে। তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে কপালে গুলি করে দেওয়ার কথা বলেছিলেন, সেইটা নিয়ে চরম বিতর্ক রাজ্য রাজনীতিতে। সুকান্ত মজুমদার মামলা করেন হাইকোর্টে, কি বলবেন? দেখুন, রিপোর্ট কে কাকে দিয়েছে আমি জানি না, মানে গণমাধ্যমে আমি দেখিনি, তবে রিপোর্ট থেকে কিছু তথ্য নিশ্চয়ই জানা যাবে। তো অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছিলেন, আমি প্রথমেই বলেছি যে অভিষেক সরকারের কোনো পদে নেই, পুলিশেরও কোনো পদে নেই, এবং যে কথাটা বলেছিলেন সেটা তিনি আইন কানুন যে জানেন না সেটা প্রমাণ করেছিলেন। আইন অনুসারে যে ম্যাজিস্ট্রেট ডিউটিতে থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন যে বল প্রয়োগ করা হবে কিনা। যদি হয় তাহলে জল কামান ব্যবহার করা হবে, কাঁদানে গ্যাস ছোড়া হবে, লাঠিচার্জ করা হবে, না গুলি চালানো হবে, এবং গুলি চালানো হলে কতজন চালাবে, কে চালাবে, কত দূরে লক্ষ্য করে চালাবে, সব সেগুলো বলবেন। এবং এটা আইন যে যদি গুলি চলে পুলিশের দ্বারা তাহলে এক্সিকিউটিভ ইনকোয়ারি হবে, এবং সেখানে গুলি চালানোটা যে দরকার ছিল সেটা জাস্টিফাই করতে হবে। এবং গুলিতে যদি কারো মৃত্যু হয় তাহলে হিউম্যান রাইটস কমিশনের যে নির্দেশ আছে সে অনুসারে যার গুলিতে মৃত্যু হবে তার বিরুদ্ধে মার্ডার কেস শুরু হবে, এবং সেটা তিনি যদি থানার লোক হন, অর্থাৎ সিআইডির বাইরের লোক হন, তাহলে সিআইডি তদন্ত করবে, সিআইডির লোক হলে থানার লোক তদন্ত করবে, এবং সেই তদন্তে তিনি যদি নির্দোষ প্রমাণ হন তবেই ছাড়া পাবেন। তো অভিষেক ব্যানার্জি যেভাবে বলছিলেন যে আমি মাথায় গুলি করতাম, তো তার থেকে ধারণা যে তার কোনো ধারণাই নেই যে গুলি করলেই হবে না, এক্সিকিউটিভ ইনকোয়ারি ফেস করতে হবে এবং লোক মারা গেলে মার্ডার কেস ফেস করতে হবে, সেটা ওনার জানা নেই। রাজনৈতিক নেতা বাজার গরম করার জন্য বলেছেন, মিডিয়ার লোকেরাও দেখিয়েছেন, এবং আমার ধারণা তার বিরুদ্ধে যে মামলা করেছেন আপনারা বলছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যদি তার সাজা হয়ে যায়। কারণ পুলিশ যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে যিনি সিনিয়র মোস্ট পুলিশ অফিসার তিনি সিদ্ধান্ত নেবেন যে গুলি চালাতে হবে কিনা। অভিষেক ব্যানার্জি সেটা বলার কে? মুখ্যমন্ত্রীকে অধিকার দেওয়া হয়নি, আমাদের রাষ্ট্রপতিকে অধিকার দেওয়া হয়নি, যিনি ওখানে কর্তব্যরত আছেন তাকে এই ক্ষমতাটা দেওয়া আছে। পুলিশ মন্ত্রীও বলতে পারে না যে পুলিশ মন্ত্রী পরে বলেছেন পুলিশ গুলি চালাতে পারত, বলতে পারেন না। পুলিশ গুলি চালাতে পারত কি না ম্যাজিস্ট্রেট থাকলে সে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন, না থাকলে কর্তব্যরত সিনিয়র মোস্ট পুলিশ অফিসার সিদ্ধান্ত নেবেন। অতএব এই আইনটা যারা জানেন না তারা এরকম আলটপকা মানে বেআইনি যাতে প্ররোচনার সৃষ্টি হয় এরকম কথা বলছেন। এরকম মন্তব্য করা থেকে বিরত থাকাই উচিত বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী কিন্তু পিতৃপক্ষেই পুজো উদ্বোধন করলেন এবং সেই উদ্বোধন ঘিরেও নানা তর্ক বিতর্ক রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ বলছেন যে উনি উদ্বোধন করেছেন, উনি তো ঠাকুরের বোধন করেননি, এবং তার পরবর্তীকালেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে রীতিমতন ডান্ডিয়া তালে নাচ করতে, তাল মেলাতে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলেছেন কাঠি পড়ে গেছে, 1 মাস ধরে প্রায় উৎসবের মেজাজ। কিভাবে দেখছেন এই বিষয়গুলো? দেখুন, এখন অনেক দুর্নীতি, একদিকে কেষ্টর মতো নেতাদের দুর্নীতি, অন্যদিকে এই শিক্ষামন্ত্রীর অধীনে তার লোকদের নিয়ে যে নিয়োগ দুর্নীতি, এটাতে এতটাই মমতা ব্যানার্জির মুখে চুনকালি পড়েছেন যে উনি চাইছেন কোনো রকমের পুজোর ডংডগাডং বাজিয়ে দিতে পারলে লোক এদিকে মেতে যাক, ওই দুর্নীতির কথা যাতে না বলে। ফলে দেখুন, মহালয়া যে করা হয় তো সেটা পিতৃপক্ষ শেষ হচ্ছে, দেবীপক্ষ আসছে তখন, এবং দেবীপক্ষের কত তারিখ থেকে
পুজো হবে সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো উনার দরকার এখন ওই দিকে লোকদের মন নিয়ে যাওয়া, দুর্নীতির কথা যাতে কেউ না বলে। তো উনার দেবীপক্ষ পর্যন্ত অপেক্ষা করলে তারও দেরি হয়ে যাবে, সেই জন্য পিতৃপক্ষে শুরু করে দিয়েছেন। সেটা এখন ধরুন যে যারা ধর্মপ্রাণ বিশ্বাসী লোক আছেন তাদের আপত্তি করার কথা। যেমন আমাদের এখানকার একজন শাসক দলের নেতা সারদার মারা গিয়ে মমতা ব্যানার্জি হয়ে কালীঘাটে জন্মেছেন বলেছেন, তাতে বেলুড় মঠের মহারাজরা আপত্তি করেছিলেন। আমার মনে হয় এরকম যে পুজোর উদ্যোক্তারা এটা করছেন তাদের বিরুদ্ধেও আপত্তি হওয়া উচিত, আর যিনি করছেন তার বিরুদ্ধে তো অবশ্যই হওয়া উচিত। এখন স্যার, আপনি বলছেন উদ্যোক্তাদের বিষয়েও কিন্তু মানে মামলা করা উচিত বা তাদের বিরুদ্ধে যাওয়া উচিত। এই যে এখন কলকাতা শহরে যে কটা বড় বড় পুজো হয়, আমরা যে বড় বড় পুজো দেখি, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে শাসক দল ঘনিষ্ঠ বা কোনো নেতামন্ত্রীর নামের সাথে জড়িয়ে। আমরা জানি যেমন শ্রীভূমি সুজিত বোসের পুজো, এরকম বিভিন্ন পুজো আছে। যেমন নাকতলার পুজো আমরা জানতাম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পাড়ার পুজো, পার্থ চট্টোপাধ্যায় সেখানে যেতেন, সেখানে পুজোর কমিটির মধ্যে তিনি ছিলেন। এরকম বিভিন্ন জায়গায়, যেরকম অরূপ বিশ্বাসের পুজো। মমতা ব্যানার্জি যেতেন বলছেন না কেন? মমতা তো উদ্বোধন করতে যান। পার্থ চ্যাটার্জির ওই মঞ্চেই তো অর্পিতা মুখার্জিকে নাম ধরে ডেকে, অর্পিতা মুখার্জি যে অভিনেত্রী সেটা বলে, অর্পিতা মুখার্জি যে বাঙালি হয়ে উড়িয়া সিনেমায় অভিনয় করে তার জন্য সন্তোষ প্রকাশ করে, অর্পিতা মুখার্জি যে গতবারও এসেছিলেন সেটা বলে, যে ববিদের ওখানে যান সেটা বলে মঞ্চে বললেন। যেই অর্পিতা মুখার্জি বহু কোটি টাকা নিয়ে ধরা পড়লো, উনি আর অর্পিতা মুখার্জিকে চেনেন না। ভাগ্যিস বলেননি যে পার্থ চ্যাটার্জিকে আমি কোনোদিন চিনতাম না। তো যিনি ধরা পড়েছেন তার সঙ্গে উনি নেই। কিন্তু এখানে পুজোতে আমাদের দেশের লোকেরা আসেন অনেকে, ফলে উনি এই পুজোর দ্বারা নিজের পক্ষে লোককে করতে চাইছেন। দেখুন উনি যেটা করছেন এই যে রাজকোষ থেকে, মানে আমাদের করের টাকা থেকে পুজো করার জন্য অনুদান, সেটা তো পুরো বেআইনি। কোর্টে কিছু লোক গিয়েছিল, কীভাবে ব্যাখ্যা করেছেন আমি জানি না, কিন্তু সেটা বাতিল হওয়া উচিত। কারণ আমার সংবিধানে পরিষ্কার বলা আছে যে আমাকে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় কাজের জন্য চাঁদা দিতে বাধ্য করা যাবে না। তাহলে আমি যে করটা দিয়েছি সেই করের টাকা দিয়ে ইমাম ভাতাই কেন দেওয়া হবে বা পুজোতে অনুদানই কেন দেওয়া হবে? এটা দেয়া যায় না, এটা সংবিধান বিরোধী কাজ। করছেন কেন? সেটা ভোট পাওয়ার জন্য বেআইনি কাজ করছেন। তো আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী আছে তার সঙ্গে তো যত কম বলা যায় ততই ভালো। এই যে অনুব্রত যে অপরাধ করেছেন, পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন, তার অনুমোদন ছাড়া তো এটা সম্ভব হয়নি। এ রাজ্যে একটা বাথরুমের উদ্বোধন হয় না মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে। তো এত বড় দুর্নীতিগুলো তাকে বাদ দিয়ে হয়েছে। তো তদন্তকারী এজেন্সির উচিত তার বিরুদ্ধে তদন্ত করে তাকেও পার্থ এবং অনুব্রতের মধ্যে জেলে পাঠানো। আমার বিষয়টা হচ্ছে বা প্রশ্নটা হচ্ছে, যে ক্লাবগুলোর এগেনস্টে আপনি বললেন তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা উচিত বা প্রতিবাদ করা উচিত, সেগুলো তো সব মন্ত্রীদেরই পুজো, তাহলে কি করে সম্ভব হবে সেটা? দেখুন, পুজো তো ধার্মিক লোকেরা করবেন, যারা দেবীর শক্তিতে বিশ্বাস করেন, শাস্ত্রে বিশ্বাস করেন। যেমন আমি বিশ্বাস করি না, আমি তো পুজো করব না। তো যারা বিশ্বাস করেন তারা করবেন। তো তারা যখন দেখাচ্ছেন লোককে যে এটা ধর্মীয় ব্যাপার কিছু নেই, মমতা ব্যানার্জিকে এখানে ডাকতে হবে, মমতা ব্যানার্জি অনেক লোকের সঙ্গে যাতে জনসংযোগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে, এটা তো রাজনীতি, এটা পুজো নয়। তাহলে যারা ধর্মপ্রাণ, ধর্মে বিশ্বাসী লোক আছে, তারা এটাতে উৎসাহিত করছেন কেন এই কাজকে? তাদের তো উচিত এখান থেকে মুখ ফেরানো। কিন্তু মুখ যদি না ফেরান তাহলে তো এরা এসব কাজে উৎসাহ পাবে এবং এরা যা করছে সেটাই করে যাবে, নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য এগুলো করছে। আরেকটি বিষয়, এই যে মহালয়ার দিন কিন্তু মদন মিত্র শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করলেন, এই বিষয়টাকে কিভাবে দেখুন, আমার যেটা ধারণা, রাজ্যের শাসক দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তো আমি যতটুকু বুঝি
যে পিতৃপুরুষরা মারা গিয়েছেন তাদের জন্য তো অর্পণ করা হয়। তো আমি জানি না মদন মিত্র কি দিলীপ ঘোষকে তার পূর্বপুরুষ মনে করেন, না শুভেন্দু অধিকারের পূর্বপুরুষ মনে করেন, বাবা মনে করেন, না ঠাকুরদা মনে করেন, আমি জানি না। অন্য লোকের জন্য তো তর্পণ করে না আমি যতটা জানি। জীবিত লোকের ক্ষেত্রে হ্যাঁ, জীবিত লোকের তো প্রশ্নই ওঠে না। তো তাহলে মদন মিত্র দিলীপ ঘোষকে বাবা বা ঠাকুরদা মনে করছেন, শুভেন্দু অধিকারীকে বাবা বা ঠাকুরদা মনে করছেন, এবং মনে করছেন তারা মারা গেছেন, তারপর তো তর্পণ করছেন। তো এইটা যদি একটা লোক ভাবতে পারেন তাহলে তার মস্তিষ্ক সুস্থ আছে কিনা এটা ভেবে দেখতে হবে। এবং এই কাজ যখন করছে দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। দল ব্যবস্থা নেয় না, উনি তো অনেক সময়ই এরকম আপত্তিজনক কথা বলেন। এটা অবশ্য শাসক দলের অনেক নেতাই বলেন, সৌগত রায় বলেন, শুনে উনি প্রফেসর ছিলেন, কিন্তু যেসব কথা বলেন দলের তো অনুমোদন করা উচিত নয়। বা ফিরহাদ হাকিম যেসব কথা বলেন যে এইরকম যদি দু একটা মার্ডার না হয়, কেস না হয়, তাহলে তো পুলিশ কোর্ট উঠেই যাবে। অর্থাৎ পুলিশ বজায় রাখার জন্য, কোর্ট বজায় রাখার জন্য অস্ত্রশস্ত্র থাকতে হবে, মার্ডার হতে হবে। তো এই লোক যদি রাজ্যের মন্ত্রী হয় তাহলে তো ওরকম হবেই। আসলে যারা আইনত কথা বলে, যুক্তিযুক্ত কথা বলেন, সেরকম লোক আমাদের বর্তমান রাজ্যের শাসক দলে খুব কম আছে। যারা আগে ছিলেন শাসক দলে এসে তাদেরও অবনতি হয়েছে। দেখুন, ব্রাত্য বসু নাটক করতেন, কিন্তু আপনি মমতা ব্যানার্জিকে পুরস্কার দেওয়ার সময় কি দেখলেন? কি নির্লজ্জ চাটুকারিতা আর বেহায়াপনা। একটা মানুষকে পুরস্কার দেওয়া হচ্ছে, উনি বাংলা একাডেমির চেয়ারম্যান, মমতা ব্যানার্জি মঞ্চে বসে আছেন আর উনি পুরস্কারটা গ্রহণ করছেন। মমতা ব্যানার্জি যদি না থাকতেন, তার পক্ষে হয়ে কেউ নিতেন তাহলে বোঝাই যেত, কিন্তু উনি বসে আছেন। আর দাসস্য দাস তার হয়ে মঞ্চে বসে থাকা লোকের জন্য পুরস্কার গ্রহণ করছেন। আর তিনিই হচ্ছেন বাংলা একাডেমির চেয়ারম্যান, যিনি পুরস্কারটা দিচ্ছেন, তিনিই দিচ্ছেন, তিনিই নিচ্ছেন, আর যাকে দিচ্ছেন তিনি মঞ্চে বসে আছেন। তো এটা মনে হবে যে আপনার তার বুদ্ধিশুদ্ধি, সম্মান বোধ, যুক্তিকতা কিছুমাত্র আর অবশিষ্ট আছে? এই শাসক দলের মন্ত্রী হওয়ার পরে সেগুলো সব রসাতলে গেছে। ব্রাত্য বসু ইতিমধ্যেই বৈঠক করেছে, এর আগেও তিনি বৈঠক করেছিলেন, অভিষেক ছিল তখন সেই বৈঠকে। এবং এই যে নিয়োগটা করতে হবে, কারণ আদালত থেকে বলে দিয়েছে মহামান্য আদালত যে পুজোর আগেই নিয়োগ চালু করে দিতে হবে, নিয়োগ করতে হবে। সম্প্রতি ব্রাত্য বসু আবারও বৈঠক করেন এবং বৈঠক ইঙ্গিতপূর্ণ। কুণাল ঘোষও বলছেন যে যারা আন্দোলন করছে তারা আন্দোলন উঠিয়ে নিয়ে বাড়ি যান, নিয়োগ শুরু হয়ে গেছে এবং নিয়োগ প্রক্রিয়া চালু যেহেতু হয়েছে, আস্তে আস্তে নিয়োগ হতে থাকবে। আপনারা সামনে পুজো, বাড়ি যান, পুজো উৎসব পরিবারের সাথে পালন করুন। কি বল? আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মন্ত্রিসভায় ব্রাত্য বসুর স্থান মমতা ব্যানার্জির নিচে না উপরে? পার্টিতে অভিষেক ব্যানার্জির স্থান মমতা ব্যানার্জির নিচে না উপরে? অভিষেক ব্যানার্জির স্থান পার্টিতে উপরে নয়, মন্ত্রিসভায় ব্রাত্য বসুর স্থান মমতা ব্যানার্জির উপরে নয়। তো 19 সালে মমতা ব্যানার্জি তো যারা আন্দোলনকারী তাদের সঙ্গে দেখা করে তাদের সকলকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়েছে কি? তাহলে অভিষেক ব্যানার্জি বলে কি করে হবে, না ব্রাত্য বসু বলবে কি করে হবে? মহামান্য আদালত নির্দেশ দিয়েছে। দেখুন, মহামান্য আদালত যে নির্দেশ দিচ্ছে, আজকে আমি জানি না আর একজন জাস্টিসের মন্তব্য আপনারা শুনেছেন কি না, যে এই যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে টিপ অফ দি আইসবার্গ উনি বলেছেন, এবং বলেছেন আবর্জনাগুলো সরাতে হবে। আবর্জনা কোনগুলো? যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেগুলো আবর্জনা, যারা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছেন। অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসুরা এবং মমতা ব্যানার্জি কি বলেছে যে আমি কারো চাকরি খাইনি, খাবো না। তার মানে কি? টাকা দিয়ে বেআইনি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা আমি রাখবো। কেন? কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো খুব ভালো লোক না। যখনই তাদের চাকরি থেকে বাদ যাবে তারা তো এসে যে সৌগত রায় বলে যে পিঠে তাল পড়বে, তো সে তাল অন্য লোকদের পড়বেন না, শাসক দলের নেতাদের পিঠে পড়বে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, যে চাকরি কোথায়, চাকরি দাও। তো অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসু এদের একটাই কাজ হচ্ছে
যে যারা আন্দোলন করছে তাদের চাকরি দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন, যাদের কাছে আমরা চাকরি বিক্রি করেছি, তাদের যেন কিছু না হয়। কিন্তু নজরুল স্যার, আদালত কিন্তু নির্দেশ দিয়েছেন যে যারা এইভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছে অবিলম্বে তারা পদত্যাগ করুন, তা না হলে কিন্তু আদালত কড়া থেকে কড়াতম হবে। 7ই নভেম্বর পর্যন্ত সময় আছে না? অক্টোবর, তার মানে তো অনেকটা সময় পাচ্ছে। তারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব থেকে বড় বড় যারা আইনজীবী আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, করে কি ঘোটালো করা যায় সেটা ভাববেন। আমি এই আপনারা যখন আসছেন তখন একটা চ্যানেলে ছিলাম, তখন এই আলোচনাটা এসছিল। আমি বললাম যে এখন যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা এখনও আন্দোলন করছেন দিনের পর দিন, মাসের পর মাস, তো এখন বলা যাবে না, এখন বছরের পর পরের বছরে চলে এসছে, 2 বছরের কাছাকাছি যাচ্ছে, আমি তাদের ওখানে গিয়েও বলেছিলাম, আজকেও আবারও বলছি যে তারা সকলে মিলে হাইকোর্টের কাছে একটা আবেদন করুন যে সময় টময় দিয়ে সব পালন হয়ে যাবে। আমার মনে হয় না যে তারা একটা কমিটি করে দিন, তারা চেক করে দেখবেন যে কে কে টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের জোর করে বের করে দিন, দিয়ে যারা বঞ্চিত হয়েছেন তাদের চাকরিটা দিয়ে দিন, এই নির্দেশ দিন। সেটা যদি তারা গিয়ে আদালতের কাছ থেকে নিতে পারেন তো ভালো। না হলে এই মমতা ব্যানার্জি বলুন, ব্রাত্য বসু বলুন, অভিষেক ব্যানার্জি বলুন, এরা চাইছে যাদের কাছে তারা চাকরি বিক্রি করেছেন তাদের চাকরিটা থাক, তারপরে যদি এদের দেয়া যায় তাহলে দেয়া যাক। আমার মনে হয় বঞ্চিত চাকরি প্রার্থীদের উচিত হবে যে তারা কোর্টের কাছ থেকে এমন আদেশ নিন, এবং মাননীয় বিচারপতি যেটা বলেছেন যে আবর্জনাগুলো দূর করা দরকার, তাদেরকে দূর করা হোক। কেন দূর করা দরকার? নজরুল স্যার, আদালত যখন বলেছে যে সময়সীমা তো একটা বেঁধে দিয়েছে, সেটা অক্টোবর অবধি যবেই হোক, যে যারা যোগ্য নয়, যারা ওইভাবে চুরি করে বা অর্থ দিয়ে চাকরি পেয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তো তারা যদি না করে, তারাও তো তাহলে আইনকে অমান্য করলো। আচ্ছা, ডিএ মামলাটা আপনি দেখছেন কত বছর থেকে চলছে, সেটে গেল, হাইকোর্টে আসলো, আবার সেটে গেল, আবার হাইকোর্ট রায় দিল, তারপরে আবার রিভিউ হলো, এখন আবার শুনছি সুপ্রিম কোর্ট যাবে। তার মানে এই এ কোর্ট থেকে ও কোর্টে করে যত দিন সময়, যাকে বলা হয় আইনের ভাষায় সময় ব্যয় করা যায়, তো এরা এই নিয়োগ এরকমই সময় কাটাতে চাইবে, কারণ যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের চাকরি থেকে বের করলে কিন্তু যারা টাকা নিয়েছে তাদের উপর হামলা হবে। সব টাকা তাদের কাছে এখনও নাই। পার্থ চ্যাটার্জির কাছে কিছু টাকা আছে, দেখেছেন অর্পিতা মুখার্জিকে ধরে, এরকম কিছু কিছু লোকের কাছ থেকে কিছু টাকা থাকবে। অনেক টাকা তো খরচ হয়ে গেছে, সে টাকা কোথায় থেকে যাদের কাছে টাকা নিয়েছেন ফেরত দেবেন? আর যারা টাকা দিয়েছেন তারা তো ছেড়ে কথা বলবে না। আপনি তো ইতিমধ্যে দেখেছেন যে গাছে বেঁধে তারা পেটাচ্ছে। তো এইটা যাতে না হয়, এই ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জিরা সেই চেষ্টা করছে। আমি বলবো চাকরি প্রার্থীদের এদের আশায় থেকে হবে না। মমতা ব্যানার্জি বলে যখন হয়নি, ব্রাত্য বসু অনেক নিচের লোক, অভিষেক ব্যানার্জি অনেক নিচের লোক, তারা কিছু করতে পারবে না। হাইকোর্ট যদি পরিষ্কার অর্ডার দেয় তাহলে হবে, চাকরি প্রার্থীদের উচিত সেই পথে এগোনো। সুবীরেশ বাবুকে ইতিমধ্যেই কিন্তু বহিষ্কার করে দেওয়া হলো এবং তার বদলে আনা হলো ওম প্রকাশ মিশ্রাজিকে উপাচার্য হিসাবে। কিভাবে দেখছেন? দেখুন, সুবীরেশ বাবুকে উপাচার্যের পদ থেকে সরানো হয়েছে, এটা কোনো ব্যাপারই না। সুবীরেশ বাবুর উপাচার্য হওয়ার যোগ্যতা ছিল কিনা সেটা বিচার্য। যেহেতু তিনি এখানে ছেলেদের কাছে, মানে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করার জন্যে নম্বর বদল করেছেন এবং অন্যান্য সব রকম দুর্নীতি নিয়েছেন, তাকে জেলে যতক্ষণ না পাঠানো হচ্ছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমি মনেই করছি না। এটা খুব সামান্য ব্যাপার। উনি যখন জেলে যাবে তখন মনে হয় তো কিছু একটা হয়েছে। ওম প্রকাশ মিশ্রাজিকে উপাচার্য করা হলো, কিভাবে দেখছেন? দেখুন, ওম প্রকাশ মিশ্রের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে, শাসক দলের অনেক মন্ত্রীর সঙ্গেই ছিল আলাপ, এখন আলাপ আছে বলতে অসুবিধাই হয়।
তো ওম প্রকাশ মিশ্র কিভাবে কাজ করবেন সেটা তিনি ঠিক করবেন, কিন্তু ধরুন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যদি না চান, তাহলে উনি যাদের দিয়ে কাজ করাবেন তারা ওনার কথা কতটা শুনবে, অতএব তার পক্ষে কতটা ভালোভাবে কাজ করা সম্ভব হবে সেটা কিন্তু নির্ভর করে শিক্ষামন্ত্রী এবং তার উপরে মুখ্যমন্ত্রীর উপর। মুখ্যমন্ত্রী যদি যান, মন থেকে চান যে উপাচার্যদের সঠিকভাবে কাজ করতে দেওয়া হবে, তাহলে তিনি করতে পারবেন, নাহলে তিনি যতই চেষ্টা করুন করতে পারবেন না। উনি তো যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন, ডিন ছিলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছেন, উনি কিছু ঠেকাতে পারেননি। যাদবপুর ইউনিভার্সিটিতে যেসব নিয়োগ হয়েছে বেআইনিভাবে উনি ঠেকাতে পারেননি, অতএব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে গিয়ে উনি পারবেন আমার মনে হয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল মঞ্চে গান গাইতে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি সন্তুষ্ট হবেন তো এই রকম কাজ যে কোনো নেতা করবেন, তাহলে যদি তাকে একটা মন্ত্রী করেন তাহলে তো জানেন যে কী পরিমাণ, পার্থ চ্যাটার্জিকে দেখে বুঝছেন যে কী পরিমাণ আয় হবে। অতএব সেই জায়গায় যদি যেতে পারে তো তার জন্য তো সন্তুষ্ট করার জন্য মমতা ব্যানার্জি যদি গান করে, আপনি পার্থ চ্যাটার্জিকে তো দেখেছেন। মমতা ব্যানার্জি কলকাতা ইউনিভার্সিটি এতদিনে ডিলিট দিল, কিন্তু তিনি তো 80-র দশক থেকে পিএইচডি থেকে ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছিলেন। তিনি বিভিন্ন জায়গায় যে চিঠিগুলো লিখেছেন সেখানে কিন্তু ডক্টর মমতা ব্যানার্জি আছে। লোকে যখন জিজ্ঞেস করলেন যে কোথা থেকে পিএইচডি করেছেন, তিনি বললেন যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। খোঁজ করে দেখা গেলো ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটিই নাই দুনিয়াতে, অর্থাৎ যে ইউনিভার্সিটি নাই সেই ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন। বুঝতে পারছেন কীরকম জালিয়াতি। তো সেই জালিয়াত মহিলাকে ক্যালকাটা ইউনিভার্সিটি সাম্মানিক ডিলিট দিল। কেন? কারণ তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি করা হলো এবং রিটায়ারমেন্টের পরও একটা বড় বেতনের চাকরি দেওয়া হলো। তার ছেলেকে প্রেসিডেন্সি কলেজে অনেক আগে নিয়োগ দেওয়া হলো। তারপরে তিনি মমতা ব্যানার্জিকে সাম্মানিক ডিলিট দিলেন, যিনি পিএইচডি জাল সার্টিফিকেট ব্যবহার করে, তার মানে যিনি অপরাধী, অর্থাৎ একজন অপরাধী মহিলাকে ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি ডিলিট দিল। তো মমতা ব্যানার্জি যখন ডিলিট করলো, পার্থ চ্যাটার্জি কী করলো? পার্থ চ্যাটার্জির নাম রেজিস্ট্রি করলেন। এবং আপনারা চ্যানেলে দেখেছেন যে মুখ্যমন্ত্রী যখন ডক্টরেট, তাহলে শিক্ষামন্ত্রী ডক্টরেট নাহলে কী করা হয়? শিক্ষা বিভাগের বলে কথা। তো তিনিও যে পিএইচডি করলেন, দেখুন আমি পিএইচডি করেছি, ডিলিট করেছি দুটোই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিশ্ববিদ্যালয়ের আমি নিয়মকানুন জানি। পিএইচডির জন্য রেজিস্ট্রেশনের পর, তার আগে কোর্স ওয়ার্ক করার পর 2 বছরের আগে থিসিস সাবমিট করা যায় না, কিন্তু আপনি দেখুন পার্থ চ্যাটার্জি 1 বছরের মধ্যে পিএইচডি হয়ে গেছে। এবং পিএইচডি থিসিস যখন লোকের কাছে পৌঁছলো তখন দেখলেন যে সেখানে যারা বিভিন্ন টিভি চ্যানেলে বলেছে যে 75% টুকলি, কিন্তু তিনি পিএইচডি হয়ে গেলেন। মানে আগে অন্তত লোকেরা দুর্নীতি করত, কিন্তু এই শিক্ষা বিভাগের এই পিএইচডি ডিলিট একদম গণ্ডমূর্খ লোকগুলো এই পিএইচডি ডিলিট করতে আসতো না, কিন্তু এখন তারা এই পিএইচডি ডিলিটও করে নিচ্ছেন। এবং সেটা করার জন্য একজন তার পছন্দ মতো তাবেদার লোককে বসাচ্ছেন, যেমন মমতা ব্যানার্জি সোনালী চক্রবর্তীকে বসালেন, তার স্বামীকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এরকম উচ্চ পদে বসালেন, এবং ফল আপনারা দেখলেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে মামলা চলছে, সেই মামলায় প্রায় একটা দিনে প্রায় 25 লক্ষর ওপরে খরচ, এবং সেই নিয়েও কিন্তু একটা রাজনৈতিক মহলে বিতর্ক হচ্ছে। যেটা বলা হচ্ছে যে এই যে কোষাগার এমনি ফাঁকা, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এর আগে যে কোষাগারে টাকা নেই, আমার রাতে ঘুম হয় না, চিন্তা হয় কি করে লক্ষ্মীর ভাণ্ডার চালাবো, ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কিছুই বলেছেন। কিন্তু সেখান থেকে এই টাকা খরচ করা হচ্ছে। তাছাড়াও এই যে দেওয়া হলো ক্লাবগুলোকে, কিভাবে দেখছেন যে এই যে উকিলের পিছনে খরচা, এই খরচার জন্য রাজ্য সরকারের কোষাগার ব্যবহার হচ্ছে? দেখুন, আলাপনকে যে পদ দেওয়া হয়েছে, তার স্ত্রীকে, তার সন্তানকে যে পদ দেওয়া হয়েছে,
সেটা তো একটা উদ্দেশ্য ছিল যে মমতা ব্যানার্জিকে ডিলিট নিতে হবে, কারণ তিনি পিএইচডি জালিয়াতি করেছিলেন। তো সেটা যে তিনি পেয়েছেন ডিলিট, সেটা দেখাতে হবে। তো আলাপন সেটা করেছেন, আলাপনের স্ত্রী সেটা করেছেন। তো আলাপন যে মুখ্যমন্ত্রীর কথায় প্রধানমন্ত্রী সভায় থাকেননি, অতএব আলাপনকে তো বাঁচাতে হবে। তার জন্যে অন্য আইনজীবী থাকতেও, যিনি একবার দাঁড়ালে 25 লাখ টাকা ফিস নেন, সেরকম আইনজীবী এটা মমতার নিজের জন্য খরচ করছেন বলে আমার ধারণা, আলাপনের জন্য নয়। তো অতএব আপনাদেরকে ওইভাবে দেখতে হবে।